নমস্কার, শুভ সন্ধ্যা। হৃদির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। যারা এতদিন ধরে হৃদির এই অনুষ্ঠানটা দেখছেন এবং হৃদির সঙ্গে যোগাযোগ করছেন, প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন। এবং যে সমস্ত অভিভাবকেরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো অপেক্ষা করে আছো, প্রত্যেকের কাছে আমরা বলছি তোমরা হৃদির সঙ্গে যোগাযোগ করো। কারণ হৃদি এমন একটা সংস্থা, হৃদি আসলে একটা সেতু। তোমাদের মন খারাপের নগর থেকে মন ভালো করার শহরে পৌঁছে দেওয়ার সেতুর নাম হৃদি। আর হৃদি শপথ গ্রহণ করেছে স্বপ্নের সরণি বেয়ে তোমাদের সঙ্গে হাতে হাত ধরে পৌঁছে যাবে তোমাদের গন্তব্যে। আমাদের আজকের যে বিষয় সেটায় পৌঁছানোর আগে আমরা আলাপ পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন অধ্যাপক ফাল্গুনী পুরকায়স্থ। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অধ্যাপক পুরকায়স্থ জীবনে শুরু করেছিলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে এবং তারপর ক্রমশ ম্যানেজমেন্টের উনি বিশিষ্ট পদে সারা জীবন কাজ করেছেন। আজও তিনি কাজ করে যান। আর আরও একটা বড় পরিচয় ওনার রয়েছে সমাজ সেবা, সেটা উনি কিন্তু প্রতিনিয়ত করে আসছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর অশোক রয়। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডক্টর অশোক রায়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। যদিও আমরা ইংরেজিতে অভ্যস্ত এই ব্যাপারে, গাইনোকোলজি এবং অবস্টেট্রিশিয়ান বললে আমরা তাড়াতাড়ি বুঝি। ডক্টর রয় আজকে তার মূল্যবান মতামতগুলো দেবেন এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন থাকবে অবশ্যই সেই প্রশ্নগুলো আপনারা রাখবেন। আমাদের সঙ্গে রয়েছে হৃদির স্থপতি এবং যার পরিকল্পনায় হৃদি এগোচ্ছে, মন সমাজকর্মী অরিজিৎ রায়। নমস্কার। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে শব্দটা আমাদের কাছে বহুল ভাবে বহুদিন ধরে খুব যে পরিচিত তা নয়। ইদানিং আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত হচ্ছি। কেরিয়ার কাউন্সিলিং এর দ্বিতীয় ধাপেই, দ্বিতীয় দিনের অনুষ্ঠানেই আমরা মনে করেছি এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। কারণ কোভিড-19 আমাদের অনেক শিক্ষা দিয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের আজকের বিষয় প্যারামেডিক্যাল। আপনারা জানেন এই শব্দটা নিয়ে ইদানিং খুব চর্চা চলছে। দিদি মনে করে এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্ন রয়েছে, যে জানার ইচ্ছে রয়েছে, সেগুলো জানানো দরকার। তাই আমরা আজকের আলোচনা শুরু করব। প্রথমেই আমি যাব অধ্যাপক পুরকায়স্থের কাছে। অধ্যাপক পুরকায়স্থ, আপনার কাছে জানতে চাইব এই প্যারামেডিক্যাল বিষয়টা সংক্ষেপে যদি এটার ছাতার নিচে কি কি আছে বা কি, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন, প্রথমেই বুঝতে হবে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা আছে, সেই চিকিৎসা ব্যবস্থাটা শুধু একজন ডাক্তার উনি পেশেন্টকে অ্যাডভাইস করে কিছু বললেন বা কিছু ডাইরেকশন দিলেন তার উপর নির্ভর করে না। কারণ যে রোগী, সেই রোগী ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী বা ডাক্তার যে বেসিসে ডিসিশনটা নেবে, তার যে ডেটাগুলো দরকার হয় সেটা যদি পরিপূরক না হয়, তাহলে ডাক্তারের ডিসিশন এবং তার ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয় না। আমি আরও ক্লিয়ার করে বলছি যে মেডিকেল প্রফেশন কতগুলো স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। আসলে ডাক্তারবাবু একটা ডিসিশন নেন, সে ডিসিশনটা কিভাবে নেন, উনি ওনার কতগুলো কোয়েশ্চেন, কতগুলো ডেটা, কতগুলো এক্সামিনেশন, এইসব করে। অর্থাৎ আমি প্রথমেই বলছি, উনি কমিউনিকেশন করেন, কথাবার্তা বলেন পেশেন্টের কাছ থেকে, কিন্তু তারপরে কিছু এক্সামিনেশন করেন। সেই এক্সামিনেশন মানে উনি হয়তো, যেটা আমরা সবাই দেখতে পাই, যে একটা ব্লাড প্রেশার দেখলেন, ওজন দেখলেন,
পালস রেট দেখলেন, অক্সিজেন স্যাচুরেশন দেখলেন, অথবা বললেন যে একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে এই টেস্টগুলো করে নিয়ে এসো, এইগুলো। অর্থাৎ ওনার একটা ফাইনাল ডিসিশনের আগে অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো জিনিসের উপর তাকে নির্ভর করতে হয়, এবং সেটা সেই ডাক্তারবাবু তার উপর নির্ভর করেন। এই প্যারামেডিক্যাল, অর্থাৎ মেডিকেল প্রফেশনের একটি কে সাহায্য করার জন্যে যে স্তম্ভটা তৈরি হয়েছে, সেই স্তম্ভগুলোকে নিয়ে মেডিকেল এবং নন মেডিকেল দুটো ভাগে ভাগ করা হয়েছে। যে পার্টটুকু মেডিকেলের সাথে রয়েছে তাকে বলা হয় প্যারামেডিক্যাল, আর যেগুলো মেডিকেলের সাথে নাই সেটা ম্যানেজমেন্ট, অর্থাৎ হসপিটাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, সেটার দিকে করা হচ্ছে। তো আজকে যেহেতু আমরা সে পার্টটুকু বলবো না, আমরা প্যারামেডিক্যাল কথাটা বলবো, তাহলে প্যারামেডিক্যালের মধ্যে কি কি পড়ে সেটা বলতে চাচ্ছি, ঠিক আছে? তো প্যারামেডিক্যাল মানে হচ্ছে যে জিনিসটা করতে গেলে ডাইরেক্টলি রিলেটেড টু হিউম্যান বডি, ডাইরেক্টলি রিলেটেড টু নাক, চোখ, রক্ত, বা যে কোনো জিনিস যার উপরে মানুষের চিকিৎসা, মানুষের বেঁচে থাকাটা নির্ভর করে এবং চিকিৎসাটা ভালো থাকাটা নির্ভর করে, সেই এক্সামিনেশনের উপরে নির্ভর করে। এবং এইটাকে ঠিকভাবে চালিত করার জন্যে কিছুদিন আগে একটা প্যারামেডিক্যাল কাউন্সিল তৈরি হয়েছে, স্বীকৃত এডুকেশন। এই প্যারামেডিক্যাল কাউন্সিলরা তারা ঠিক করেছে কি কি টাইপের স্পেসিফিক রিকোয়ারমেন্ট এডুকেশনটা করা যাবে, এবং এই এডুকেশনটা করার জন্যে কতগুলো মেথডস আছে, কতগুলো সিলেকশন প্রসিডিয়ার আছে, কতগুলো কোর্সেস আছে। কিন্তু এটা মোটেই আমাদের যেটা জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস এর কোর্সের জন্য হয় সেরকম না। কারণ এই প্যারামেডিক্যাল কোর্সের রিকোয়ারমেন্টের জন্য আমি প্রথমেই বলে দিই, অনেকে যদি মনে করে আমাকে দারুণ 100-তে 90% মার্কস পেতে হবে, 80 নম্বর পাস হতে হবে, এইসব কথা না। প্যারামেডিক্যাল কোর্সটা করার জন্য যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাটিটিউড অফ এ পার্সন। যে সমস্ত মানুষরা ভয়, ঘেন্না, হ্যাঁ, এইসব জিনিসগুলোর থেকে, মানে অনেকে ভয় পায়, ঘেন্না পায়, একটু যেমনি একটা হয়তো ব্যাংককে দেখলে ঘাবড়ে যাবে, একটা মরা মানুষকে দেখলে ঘাবড়ে যাবে, এইটা তাদের জন্য ডাইরেক্টলি, যারা বেসিক্যালি রোগীর সাথে ইনভলভ হয়ে কাজ করে তারা না। প্যারামেডিক্যাল হচ্ছে ডাক্তারকে সহায়ক করার জন্য করছে। তো আমার প্যারামেডিক্যাল সোজা কথা হচ্ছে একটা বেসিক স্তম্ভ, যেটা আপনাকে একটা স্পেসিফিক এরিয়ার ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। যেমনি হয়তো চোখ হতে পারে, প্যাথোলজি হতে পারে। আরেকটা এরিয়া হচ্ছে আপনাকে ইনস্ট্রুমেন্টের সাহায্যে সাহায্য করে, যেখানে আপনার টেকনিক্যাল নলেজ লাগে। এই দুটো জিনিসেই আপনার একটা বায়োলজি জানাটা খুব দরকার। ইউ মাস্ট হ্যাভ সাম নলেজ অ্যাবাউট বায়োলজি, যেটা আপনার নন প্যারামেডিক্যাল, অথচ অন্য দুটো স্তম্ভ, যেটাকে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট করি। ডাক্তারবাবু নিজেই স্বীকার করবেন যে এমবিবিএস কোর্স বা এমডি কোর্সে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এইসবগুলো পড়ায় না, এবং এইগুলো কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট। আপনারা কোনোদিনই ভাবেননি যে একটা হসপিটালের হঠাৎ অক্সিজেনটা হারিয়ে শেষ হয়ে গেল, বা পার্টিকুলার ওষুধ শেষ হয়ে গেল, এইটা নিয়ে একটা ডাক্তারবাবুর চিন্তা ভাবনা, ফোকাসড হতে হবে, এটা কোনোদিন ওরা ভাবেনি। কেন? ওনাদের টোটাল ফোকাসটাই হচ্ছে পেশেন্টের উপরে। কিন্তু আমরা দেখা গেছি যে টোটাল পরিষেবাটাকে যদি আপনাকে অর্গানাইজ করতে হয়, তাহলে যেমন প্যারামেডিক্যাল কোর্সের দরকার আছে, যেমন নন প্যারামেডিক্যাল কোর্সের দরকার আছে। আজকে আমরা নন প্যারামেডিক্যাল কথা বলছিলাম। তো প্যারামেডিক্যাল কোর্সে হচ্ছে যে এই কোশ্চেনটা আমার সাথে একবার ওই কথাবার্তা হচ্ছিল আমাদের একজনই প্যানেলিস্টের সাথে। উনি বলছিলেন কি, ইজ ইট নেসেসারি যে প্যারামেডিক্যাল কোর্স হতে গেলে একটু বায়োলজি, যারা ক্লাস 10 বা ক্লাস 12-এ থাকবে তাদের বায়োলজিটা পড়তে হবে? আমার মনে হয় হ্যাঁ, ডেফিনেটলি পড়তে হবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট হি শুড হ্যাভ হি অর শি
শুড হ্যাভ এ কারেক্ট অ্যাটিটিউড, যে অ্যাটিটিউডটা হচ্ছে আমার লজ্জা, ঘেন্না এবং ভয়, এই তিনটা জিনিস থাকলে চলবে না। একদম। তো এখান থেকে আপনার কাছে আবার আসবো, অধ্যাপক পুরকায়স্থর কাছে আসবো। আমি এবারে যাব ডক্টর রয়ের কাছে। ডক্টর রয় এমন বিভাগের একজন ডাক্তারবাবু, একটা শিশুর গর্ভে আসা থেকে তাকে এই মহাবিশ্বের আলো দেখানো অবধি গোটাটা ওনাদের হাতে। ঈশ্বর সবসময় সব জায়গায় থাকতে পারেন না, তাই আপনাদেরকে পাঠান, আপনারা এই কাজটা করেন। এই মানবিকতার জায়গা থেকেই আপনার কাছে আমার প্রশ্ন, যে প্যারামেডিক্যাল আমরা বুঝতে পারছি যে একজন চিকিৎসকের সঙ্গে, মানে প্যারা শব্দটা গ্রিক শব্দ থেকে ইংরেজি শব্দ ভাণ্ডারে আসে, যার অনেক অর্থ। তার অন্যতম অর্থ একটা হচ্ছে অ্যান্সেলারি, অর্থাৎ সহায়ক। এই যে সহায়ক, যে চিকিৎসার সঙ্গে সহায়তা করা, তারাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থার, এবং এটারও একটা ভবিষ্যৎ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে আপনি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা ক্লাস 10 ক্লাস 12-এ পড়ছে, এরপর কি করবে আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে ভাবছে, তাদের জন্য আপনি যদি কিছু বলেন যে এই প্যারামেডিক্যালটা কতটা সম্ভাবনাপূর্ণ, কতটা সুযোগ রয়েছে এবং কিভাবে এই পথে এগোনো যায়, যদি সংক্ষেপে বলেন, আমরা আবার ফিরে ফিরে আসবো। অমিতাভ বাবু, আসল বক্তব্যে আসার আগে আমি একটু পিছন ফিরে তাকাতে চাইছি। আজ থেকে 27-28 বছর আগে যখন আমি এমবিবিএস পাস করে জাস্ট সদ্য ডাক্তার হলাম, প্রথম দিনই আমার একটা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি পড়ল। আমি তখন কিন্তু কিছুই জানি না, আমি শুধু পড়াশুনোটা করেছি, কিন্তু পড়াশুনোর যে ব্যবহারিক দিকটা, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা তখন অবধি কেউ শেখায়নি বা শেখানোর কোনো সুযোগও হয়। তা আমাকে কিন্তু প্রথম ইনজেকশন দেওয়াটা শিখিয়েছিল একজন প্যারামেডিক, আমাকে প্রথম স্টিচ করাটা শিখিয়েছিল একজন প্যারামেডিক, আমাকে প্রথম প্লাস্টার করাটা শিখিয়েছিল একজন প্যারামেডিক। এটা কিন্তু কোনো ডাক্তার শেখায়নি আমার। তখনকার দিনে এই প্যারামেডিক্যাল কোর্স, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। কিন্তু ডাক্তারির যে দুটো পার্ট, একটা হচ্ছে থিওরি এবং একটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আমরা সেই যুগেও কিন্তু প্যারামেডিকদের ওপরই ডিপেন্ড করেছি। এবার একটা সেকেন্ড কথায় আসি, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা বলি। মানে পরিস্থিতিটা যে সেই সময়ও যা ছিল, আজকের দিনেও যে তাই, অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্সের যে কতটা ইম্পর্টেন্স সেইটা বোঝানোর চেষ্টা করি। 3 দিন আগে আমার চেম্বারে শনিবার দিন একটি পেশেন্ট এলো, পেটে অসম্ভব ব্যথা নিয়ে। তার একটা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসছে, অর্থাৎ তার প্রেগন্যান্সি আছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে দেখাচ্ছে যে তার প্রেগন্যান্সিটা ইউট্রাসের মধ্যে নয়। সেক্ষেত্রে আমরা প্রথমেই ধারণা করি যার এত পেটে ব্যথা নিয়ে এসছে, পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করেছে, অর্থাৎ প্রেগন্যান্সিটা কোনো অ্যাবনর্মাল জায়গায় আছে। অ্যাবনর্মাল জায়গা মানে কি, ইউট্রাসের দুপাশে যে দুটো টিউব থাকে, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি, টিউবের মধ্যে নিশ্চয়ই প্রেগন্যান্সিটা রয়েছে। কিন্তু সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। আমি পেশেন্টকে শুইয়ে যখন পেটে হাত দিলাম, দেখলাম পেটটা একেবারে শক্ত হয়ে আছে, প্রচন্ড ব্যথা, সে আমাকে হাতই দিতে দিচ্ছে না, এবং মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা জমে গেছে, অর্থাৎ কিছু কালেকশন হয়েছে। এবারে স্বভাবতই তখন বাজে ধরুন 1:30-1:45 চেম্বার। আমি তাকে বললাম যে আপনাকে ইমিডিয়েটলি একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করলে তবে আমি ট্রিটমেন্টে এগোতে পারবো, কারণ আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে যে আপনার টিউবে একটা প্রেগন্যান্সি এসেছিল এবং সেই প্রেগন্যান্সিটা ফেটে গেছে, অর্থাৎ রাপচার করে গিয়ে টিউবটাকে ফাটিয়ে দিয়েছে, এবং যা ব্লাড ওখান থেকে বেরিয়ে আপনার সারা পেটের মধ্যে ছড়িয়ে যায়, যেটাকে আমরা হিমোপেরিটোনিয়াম বলি মেডিকেল টার্ম। তা আমি পাঠালাম সিটি স্ক্যান ডিপার্টমেন্টে। সিটি স্ক্যান ডিপার্টমেন্টে সেই মুহূর্তে আছেন কি একজন সিটি টেকনিশিয়ান, যিনি হচ্ছেন একজন প্যারামেডিক্যাল স্টাফ। তিনি সিটি স্ক্যানটা করলেন, কিন্তু সিটি স্ক্যানের রিপোর্টটা কে করবেন? ডাক্তার করবেন। সেই ডাক্তার যিনি মানে রেডিওলজিস্ট, তিনি হয়তো সেই সময় উপস্থিত নেই, তিনি আসবেন হয়তো নেক্সট ডে মর্নিং। কিন্তু এই নেক্সট ডে মর্নিং অবধি আমাকে যদি রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়, আই হ্যাভ টু লুজ দ্য পেশেন্ট, কারণ তার এত বেশি ব্লিডিং হবে যে পেশেন্টকে বাঁচাতে পারবো। এবং এই ক্ষেত্রে বলে রাখি অমিতাভ বাবু, এই পার্টিকুলার সিচুয়েশনে হচ্ছে
অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্ড ট্রিটমেন্ট বাই অপারেশন, নো মেডিকেল ট্রিটমেন্ট। কিন্তু আমার ভরসা আছে সেই সিটি টেকনিশিয়ানের ওপর, কেন তাকে আমি বহুদিন ধরে দেখছি সে কাজ করছে কিরকম। আমি তাকে ফোন করে বললাম যে দেখো, তুমি আমাকে সিটি স্ক্যানটা করে বলো যে সত্যি সত্যি পেশেন্টের রাপচার একটোপিক হয়েছে কিনা, হিমোপেরিটোনিয়াম আছে কিনা। সে আমাকে আধ ঘন্টার মধ্যে জানালো। আমি তার উক্তিটাকে একদম কোট করে দিচ্ছি যে স্যার, ওর লেফট সাইডের টিউবটা রাপচার হয়ে গেছে, পেটের মধ্যে প্রায় 1.5 লিটারের মতো কালেকশন রয়েছে, আপনি ইমিডিয়েট ওটি করুন। মানে সে আমাকে ডাইরেকশন দিল যে আপনি ইমিডিয়েট ওটি করুন। এইটা এই কারণেই বললাম যে এই যে প্যারামেডিক্যাল কোর্সটা, এটার একটা ভাস্ট অ্যাপ্লিকেশন আছে। যেটা ফাল্গুনী বাবু বললেন যে আমরা ডাক্তাররা যখন পেশেন্ট ভর্তি হয়, সে প্রাইভেটে হোক সরকারি জায়গায় হোক যেখানেই হোক, আমরা পেশেন্টকে দেখতে যাচ্ছি হয়তো দিনের মধ্যে 2 বার, হয়তো দিনের মধ্যে 2 বারে হয়তো পেশেন্টের সাথে আমরা কথা বলছি 15 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা, কিন্তু তার বাইরে এই বাকি 23 ঘন্টা পেশেন্টটাকে কারা দেখছে? দেখছে ওয়ার্ডের নার্সিং স্টাফ, দেখছে ওয়ার্ডের যারা প্যারামেডিক্যাল স্টাফ আছে, দেখছে যারা ওটিতে যারা ওটি অ্যাসিস্ট করেছিল তারা এসে পেশেন্টকে দেখে যাচ্ছে। তা তারা যদি প্রপারলি ট্রেন্ড হয় তাহলে ডাক্তারদের চিন্তাটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে। আমরা গিয়ে কি জিজ্ঞেস করছি যে সিস্টার, পেশেন্টের টেম্পারেচার এসেছিল, পেশেন্ট ইউরিন পাস করেছে, পেশেন্ট কি কিছু খেতে দিয়েছেন? এই যে মেডিকেল রেকর্ডস গুলো, এগুলো কিন্তু আমরা নিজে হাতে রাখছি না, আমরা কিন্তু তাদের উপরই ডিপেন্ড করে আছি। তাই আজকের দিনে যে প্যারামেডিক্যাল কোর্স, তার একটা বিশাল একটা ইম্পর্টেন্স আছে। দেশের জনসংখ্যা বেড়েছে, সেই অনুপাতে প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে হসপিটালের সংখ্যা তো প্রচুর বেড়েছে, কিন্তু সেই অনুপাতে এখনো তা অনেক কম। যদি আমি পেশেন্ট ইস টু সার্ভিস রেশিওটাকে দেখি তাহলে অনেক কম। তাহলে এই প্যারামেডিক্যাল স্টাফ ছাড়া কিন্তু কোনো হেলথ সেক্টর সার্ভাইভ করতে পারে না। এবং আগের থেকে এখনকার দিনে কনসেপ্টটা কি চেঞ্জ হয়েছে? আগেকার দিনে প্যারামেডিক্যাল স্টাফকে আমরা একটা অবজ্ঞার চোখে দেখতাম, যে তারা, তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সুতরাং তারা ওইটুকুনি জানে, ওইটুকুনি আমাকে শিখিয়ে দিক, তাহলেই আমি তাদের কাছ থেকে চলে আসবো। কিন্তু এখনকার দিনে আমরা প্যারামেডিক্যাল স্টাফকে অনেক সম্মানের চোখে দেখি। আমার সাথে যে ছেলেটি ওটিতে অ্যাসিস্ট করে, আজ থেকে 20 বছর ধরে যে অ্যাসিস্ট করছে, সে আমার কেন অনেক ডাক্তারের থেকে বেশি এক্সপার্ট। ওটিতে যখন পেশেন্টের যখন এমার্জেন্সি হয়, তাকে কিভাবে কার্ডিয়াক মেসেজ দেবে, তাকে কিভাবে মাউথ টু মাউথ রেসপিরেশন দেবে, তাকে কিভাবে টিউব পড়াবে, তাকে কিভাবে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেবে, তাকে কিভাবে সেন্ট্রাল লাইন করবে, হয়তো ডাক্তাররা দাঁড়িয়ে আছে, তাকে বলছে তুমি এসে এটা করে দিয়ে যাও, কারণ সে দিনের পর দিন এই কাজটা করে যাচ্ছে। যে ডায়ালিসিস সেন্টারে যে প্যারামেডিক্যাল স্টাফ আছে, সে ডায়ালিসিস নিয়ে তার প্রত্যেকটা জিনিস তার নজর। সুতরাং এই ক্ষেত্রে প্যারামেডিক্যালের একটা বিশাল স্কোপ আছে। একটা কথা ডাক্তারবাবুর সাথে যোগ করতে চাই। ডাক্তারবাবু, আপনি ক্লিয়ারলি ঠিক বলেছেন। কেননা আমি আপনাকে বলি, পুরসভার হসপিটাল বা এবং পুরো প্রতিনিধি থাকার, ধরুন আমি প্রায় 20 বছর কাউন্সিলর ছিলাম। আচ্ছা। তো ন্যাচারালি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ডাক্তার, এই যে আপনি বললেন যে ডাক্তার ইজ টোটালি ডিপেন্ড করে প্যারামেডিক্যাল টিমের উপরে। এখন যে প্রশ্নটা অমিতাভ বাবু আপনি বুঝবেন, এটা আপনি ভেরি রাইটলি এটা ঠিক করেছেন, যে এখন যেখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, নানা রকম রুলস রেগুলেশন, মানুষ একটুতেই সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সেখানে এখন ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাকিউরেট, পারফেক্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রোভাইড কোয়ালিটি। আপনি চিন্তা করে দেখুন, যারা প্যারামেডিক্যাল কাজ করছে তারা শুধু পারফেক্ট হলেই না। আমি এটা এমন একজন লোককে চিনি, ন্যাচারালি আমি যেহেতু বহু বছর ধরে ডাক্তারি প্রফেশন, আমার স্ত্রী ডাক্তার, জানি এমন সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ আছে যারা ওটিতে কাজ করে, তারা যদি পারে নিজেরাই ওটি করে দিতে পারে। কিন্তু আমার বক্তব্য তা না। আপনি চিন্তা করুন, যদি আজকে ওই রকম একটা লোক ওটি করতে গিয়ে যদি একটা কিছু পিকআপ হয়ে যায় এবং ইনভেস্টিগেশন করার পরে যদি বেরোয় দ্য পারসন কনসার্ন যে কাজটা করেছে, যে রেগুলারলি ভালো কাজ করে, সে ওটা করতে পারলো না, ব্যাপারটা কি হবে? না ডাক্তারবাবু, আমি একটু বলি,
হ্যাঁ একটা দরকার। আপনার এই কথাটার সাথে একটা জিনিস যোগ করছি, ধরে নিন সেই ভদ্রলোক যিনি মাউথ টু মাউথ রেসপিরেশন দিচ্ছে, তার যদি একটা প্যারামেডিক্যাল কোর্স থাকতো, যদি সে এক্স্যাক্ট যদি একটা ট্রেনিং করা থাকতো, আর যদি একটা শিক্ষাগত যোগ্যতা থাকতো, এটা কিছুদিন আগে পর্যন্ত প্যারামেডিক্যাল কাউন্সিল তৈরি না হওয়ার আপনারাই তো বলে করিয়েছেন এটা। আর ডাক্তারবাবু আপনারাই তো করিয়েছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডেফিনেটলি দে হ্যাভ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি সুভাষ চক্রবর্তী শুনেছি আমি। সেই জন্য তো আমার হ্যাঁ, ফাল্গুনী বাবু একটা জাস্ট কথা বলি, যে ছেলেটি আমার সাথে 20 বছর ধরে কাজ করছে, সে তো ট্রেন প্রচন্ড এক্সপার্ট, কিন্তু তার তো ওই ব্যাকগ্রাউন্ডে প্যারামেডিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমাটা নেই, হ্যাঁ, যেটা আপনি যে পয়েন্টটাকে স্ট্রেস দিচ্ছেন। সেই কিন্তু জন্য চেষ্টা আমি আমি তাকে নিজে থেকে অ্যানাটমি বই কিনে বলেছি, তুমি পড়ো এটা, যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে তুমি আমাকে জিজ্ঞেস করো, কারণ তুমি যে কাজটা করছো তার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও তোমাকে জানতে হবে। হ্যাঁ, সেটা ঠিক হচ্ছে আছে, কোর্সের হ্যাঁ। জন্য। এক্স্যাক্ট। আমি যাবো হ্যাঁ, এখানে একদম এখানে ঠিক বলেছেন। এখানে আমি যাব অরিজিৎ হ্যাঁ, বাবুর কাছে হ্যাঁ। আমি যাব এই ডক্টর রয়ের কথা এবং অধ্যাপক পুরকায়স্থের কথা নিয়েই একদম সঠিক বলেছেন যে এটা নিয়ে যদি সত্যি পড়াশুনো করা থাকে, যেটা ডক্টর রায় বললেন যে আগে একটা অন্য চোখে দেখা হতো, কিন্তু মানুষের মধ্যে এখন এই সচেতনতা এসছে যে চিকিৎসা বিদ্যা বা চিকিৎসা শাস্ত্র কেবলমাত্র একজন ডাক্তার বাবুর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তাকে সম্পূর্ণতা দিতে গেলে তার সঙ্গে সহায়ক বেশ কিছু মানুষের দরকার, এবং তারা যদি সত্যিই ট্রেন্ড হয়, যেটা ফাল্গুনী বাবু বললেন, তাহলে চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নততর হতে পারে। আমি এখান থেকেই অরিজিৎ বাবুর কাছে যাব যে আপনারাই যে সংগঠন করছেন, আপনারা রিডি নিয়ে এগোচ্ছেন, ছেলে মেয়েদের নতুন কেরিয়ারের কথা বলছেন, সেখানটায় আপনি ছেলে মেয়েদের মধ্যে নতুন ছাত্রছাত্রীরা যারা ধরুন এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের মধ্যে আপনারা কিভাবে এই সচেতনতা আনছেন যে প্যারামেডিক্যাল এমন একটা বিষয় যেটা নিয়ে তোমরা পড়াশুনো করলে তোমাদের ভবিষ্যৎ জীবন যেমন শক্তিশালী হবে, এর মধ্যে কোনো সন্দেহই নেই। অসম্ভব ডিম্যান্ড বাজারে এখন বোঝা যাচ্ছে, কিন্তু এটাও যে একটা মানুষের সেবা করার পাশাপাশি পেশাগতভাবে তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, এই সচেতনতা কিভাবে আনছেন আপনারা? অরিজিৎ, তুমি তো জানো যে আজকে যে কোর্সগুলো হয়েছে তার ফিস স্ট্রাকচারও খুব কম, এবং ইচ্ছে করলে নানা জায়গার থেকে টাকা পাওয়া যায়। তো সে কথাটা যার থেকে দাদা এই জায়গাটা আমরা যাবো, তার আগে আমি জায়গাটা বলছি আর কি। রিধি যে জায়গাটা থেকে ধরেছে এটা, সেটা হচ্ছে যে কেরিয়ার কাউন্সিলিং এ আগে কি হতো, অশোকবাবু জানেন, ফাল্গুনীরাও জানেন, যে কেরিয়ার কাউন্সিলিং এ কতগুলি রেটিং বার করে তার অ্যাফিনিটি, তার কোন দিকে ইন্টারেস্টেড আছে, এগুলি বার করে ছেড়ে দেওয়া হতো। কিন্তু রিধি কাজ করতে গিয়ে দেখলো যে সেইটার সঙ্গে যদি একটা মানে সলভিং মেথড, যেটাকে প্র্যাকটিক্যাল ব্যবহারিক দিকে, এবং সেই ব্যবহারিক দিকটাকে আনার জন্যই আমরা বিভিন্ন এক্সপার্টের সঙ্গে কথা বললাম। এবং তারপরে দেখা গেল যে এবছর বিশেষ করে কোভিড যেখানে সবটাই নাবাচক দিকে গেছে, সেখানে ইতিবাচক দিকটা হলো যে কোভিড দেখিয়ে দিয়েছে যে এই যে সহায়ক, মানে ডাক্তারি শাস্ত্রের যে সহায়ক যারা যারা ব্যবহারিক দিক থেকে দারুণভাবে তৈরি, কিন্তু শিক্ষাগত জায়গা থেকে তাদেরকে যদি আরো ট্রেন করে নেওয়া যায়, তাহলে তারা আরো বেশি তাদের প্রয়োগ বিদ্যাটাকে কাজে লাগাতে পারবে। এবং সঠিক এই যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের কথা বলছেন, সেইখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না, অন্তত পুঁথির কিছু জায়গাটা তারাও যদি নিতে পারে। এবং এই কারণেই আমরা খুঁজতে চেষ্টা করলাম। এবং রিধি প্রথমেই, যার জন্য এই কোর্সের প্রথম আমরা যখন বোর্ডের থেকে যারা এসেছিলেন, যারা এখানে কথা বলেছেন, তারা নিজেরাও বলেছেন যে প্যারামেডিক্যাল এই সময়ের অত্যন্ত জরুরি, কারণ প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো যেই দিয়ে তারা মেডিকেলে যেতে পারবে না, তারপরে ফার্মাসিউটিক্যালে যেতে পারবে না, যেটা অন্য দিক পরে আমরা আলোচনা করব। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটের সংখ্যা হয়তো কম। আমরা সেখান থেকে রিধি প্ল্যাটফর্ম থেকে আমরা সরকারের কাছে এই আবেদনটাও জানাবো যে আপনারা আরো বেশি এই কোর্সগুলি বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন যে হেলথ সেন্টার ওরিয়েন্টেড জায়গাগুলিতে রয়েছে, সেখানে এই কোর্সগুলিকে খুলে দিন, বা যদি প্রাইভেট এন্টারপ্রেনারশিপে হয় সেখান থেকে খুলে দিন। এবং খুলে যদি সংখ্যাটা বাড়ে, তাহলে যে ছেলেমেয়েরা একদিন স্বপ্ন দেখেছেন যে ডাক্তারি বিদ্যা মানে এই টার্মের সঙ্গে যাবে, হেলথ কেয়ার সার্ভিসে যাবে, তারা কিন্তু ওয়েল ট্রেন্ড হয়ে তারা কিন্তু পরিষেবার কাজে আসতে পারে। এই যে ধরুন এই যে এখন তো একটা রেড ভলেন্টিয়ার্স, গ্রিন ভলেন্টিয়ার্স, এরকম করে অনেক বাহিনীকে দেখা যাচ্ছে যারা কোভিডের জন্য তারা লড়াই করছে, কোভিড কেয়ার ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছে।
তাদের তো অনেকে মানে এই অক্সিজেন দেওয়া, অক্সিজেন মাস্ক পরানো ইত্যাদি সবগুলি কিন্তু ব্যবহারিক দিক থেকে শিখছে। কিন্তু এই ছেলেগুলা অনেকেই হয়তো আছে যারা 12 এখনো পৌঁছায়নি, কারণ প্রচুর বাহিনী আছে। আমরা তো বলতে পারি যে এদেরকে নিয়ে এই ধরনের ট্রেনিং এর যদি ব্যবস্থা করা হয়, এক হচ্ছে তারা পেশাগত জায়গাটা পেল, যেটা আমরা কেরিয়ার হিসাবে বলছি, এবং তারা ওয়েল ট্রেন্ড হলো, সমাজকে ডাক্তারি পরিষেবাটা দিতে পারে। আমার মনে হয় এই ব্যাপারে যদি ফাল্গুনী বাবু এবং অশোক বাবু এরপর যদি তারা কথাটা বলেন তাহলে বেশ সুবিধা হয়। আমি এখানেই শেষ করলাম। আমি একটু ডক্টর রয়ের কাছে যাব, তারপর আমি ফাল্গুনী বাবুর কাছে আসব। একটা প্রশ্ন আমার খুব নিজেরই জানতে ইচ্ছে করছে, ডক্টর রয়ের কাছে যাব, যে এটা আমরা জানি এবং বুঝি যে এত বড় একটা দেশে শুধু সরকারি চিকিৎসা ব্যবস্থা দিয়ে সম্ভব নয়, সেখানে প্রাইভেট সেক্টর থাকবে, কর্পোরেট সেক্টর থাকবে। আমরা একটা আমাদের যে অভিজ্ঞতা, প্রতিদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে যাই, সেখানে আজকের যাদের নিয়ে আলোচনা হচ্ছে সেই প্যারামেডিক্যাল স্টাফ যারা সহায়ক হিসেবে কাজ করে, সিস্টার থেকে শুরু করে ব্রাদার যাদের আমরা বলি, সেখানটা আমরা বাঙালি বা অবাঙালি বলছি না, ভিন্ন রাজ্যের ছেলে মেয়েদের কিন্তু আমরা দেখি। আমাদের এখানকার ছেলে মেয়েদের তুলনায় ভিন্ন রাজ্যের ছেলে মেয়েদের দেখি। এখান থেকে আপনার কাছে প্রশ্ন, আমি ডক্টর রয়ের কাছে, আমাদের রাজ্যের চাইতে কি ভিন্ন রাজ্যের সুযোগ বা সচেতনতা বেশি? আপনার কি মনে হয়? এই জায়গাটা আমি আপনার কাছে জানতে চাইছি। আমি এটা নিয়ে আবার ফাল্গুনী বাবুর কাছেও আসবো। দেখুন, আজ থেকে 15-16 বছর আগেও আমি যখন প্রাইভেট সেক্টরে যখন কাজ করছিলাম, তখনও আমি যা দেখেছি আজকের সিচুয়েশনটা মোটামুটি এক। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের রাজ্যের থেকে ভিন রাজ্যের ছেলেমেয়েরা অনেক বেশি এখানে প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কাজ করতে আসে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমার দুটো কারণ মনে হয়, যদিও আমি কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত নই। এক হচ্ছে যে অন্যান্য রাজ্যে এই প্যারামেডিক্যাল কোর্সটা নিয়ে যে সচেতনতা, ওটা ওরা অনেক আগে থাকতে শুরু করেছে। অনেকগুলো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেমন সাউথের দিকে অনেকগুলো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আছে যেখানে এই ধরনের কোর্স করা নেয়, ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্স। 3 ধরনের কোর্স তারা অনেক আগে থাকতে শুরু করেছে, যেটা হয়তো আমাদের রাজ্যে অনেক পরে সেটা শুরু হয়েছে। তার জন্য যারা সেখান থেকে পাশ করছে তাদের, যেহেতু এটা জব ওরিয়েন্টেড একটা কোর্স, প্যারামেডিক্যাল কোর্সগুলো কিন্তু সবই জব ওরিয়েন্টেড কোর্স, সুতরাং তারা ডেফিনেটলি অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, আমাদের রাজ্যেও চলে আসছে জবের জন্য। এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড এবং যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট, এবং সাথে সাথে তাদের ব্যাকগ্রাউন্ডে একটা ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে, ফলে কর্পোরেট সেক্টরও তাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। তবে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও কিন্তু বুঝতে শুরু করছে। জাস্ট 2 দিন আগে অরিজিৎ দা জানবে, আমাদেরই টি ব্যাকের 1-2 মেম্বার আমাকে ফোন করে বলেছে, দাদা আমি প্যারামেডিক্যাল কোর্স নিয়ে কিছু জানতে চাই। ইনফ্যাক্ট তখন কিন্তু অরিজিৎ দা বা অমিতাভ বাবুকে আমাকে বলেনি যে এইরকম একটা কোর্স নিয়ে আমাকে এরকম একটা লাইভ শোতে থাকতে হবে। আমি আজকে সকালে তাদের দুজনকে ফোন করে বললাম যে দেখ, এরকম একটা লাইভ শো হচ্ছে, সেখানে আমি একজন প্যানেলিস্ট, অনেকে রয়েছে, তোরা এই কোর্স সম্পর্কে অনেক আইডিয়া পাবে। তাই একটা জাগরণ কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে, এটাই আমাদের কাছে আসার কথা। আমি এখান থেকেই ফাল্গুনী বাবুর কাছে যাবো, যে একদম এই প্রশ্নটা নিয়ে, যে আমরা তো দেখছি ভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা অনেক বেশি এখানটাতে আসছে এই কাজ করতে, এবং আমরা এটাও বুঝতে পারছি যে ডাক্তারবাবু রয়েছেন, তবু বলছি যে ডাক্তারি পেশা এমন, এমবিবিএস পাশ করলে সঙ্গে সঙ্গেই সে যে একজন পেশাগতভাবে খুব সফল একজন ডাক্তার হবে তার সময় লাগে, কিন্তু প্যারামেডিক্যাল এমন একটা বিষয় যেটা পাশ করবার পর পেশাগত সাফল্যটা সে অতি দ্রুত পেতে পারে। সেটা তো আমাদের যে ছেলেমেয়েরা ধরুন ক্লাস 10 বা 12-এর পর ভাবছে খুব দ্রুত কোনো পেশার মধ্যে যাওয়া যায়, কোন পেশায়, তাদের কাছে তো খুবই এটা ভালো একটা বিষয় প্যারামেডিক্যাল। তাহলে আমাদের রাজ্যে প্যারামেডিক্যালের বিস্তার কিভাবে হচ্ছে, কি ধরনের কোর্সেস আছে যদি একটু আপনি বলেন। আচ্ছা, আমি এটা দুভাগে বলবো। আমার কাছে কি ধরনের কোর্স আছে তার পুরো লিস্ট রয়েছে, আমি এখন বলে দেবো, কিন্তু আগে একটা খুব সত্য কথা বলতে চাই, যেটা রায়বাবু হয়তো বলেননি। ব্যাপারটা হচ্ছে, আমি সাধারণ মানুষদের সাথে কথাবার্তা বলে তারা কেন এটা করলো বা কেন করছে না সেটা জানতে পেরেছি। এবার আপনি বলবেন কি করে জানলেন?
আমরা মাঝে মাঝেই স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করি, মানে আমি বছরে 5-10টা করে হেলথ ক্যাম্প করি। তাতে কয়েকজন লোক আছে যারা নানা জায়গার থেকে আসে, এবং আমি প্যারামেডিক্যাল, বিশেষ করে একটা ডায়াগনস্টিক সার্ভিসেসের এরিয়ার থেকে বলছি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি মশাই আপনাকে এখন দেখতে পাচ্ছি না কেন? সেই ভদ্রলোকের নাম অরিজিৎ জানে। বলে, আরে আমি এখন রিটায়ার করে যাচ্ছি, তো আমি তো ইউএসজি মেশিনটা খুব ভালো জানি, তো বাপ্পাদা ওই মেশিন যদি একখানে কিনে নিয়ে একটা জোগাড় টোগাড় করে দাও, তাহলে আমি সবাই তো সকালে ইউএসজি করে, আমি রাত্রিরে করবো, রাত্রির অব্দি সব সময় করতে থাকি। হ্যাঁ, আমি বললাম তুমি তো এটা পড়োনি। বলে, আমি তো, আরে পড়ার জন্য এত সময় দেওয়ার কোথায়, আরে কাজেই শিখে গেছি। আর তাছাড়া যখনই কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতাল বা কোনো জায়গায় আপনার এই টাইপের প্যারামেডিক্যাল কোর্সের লোকের জন্য দরকার হয়, আপনি দেখবেন যে লোকটা এখানে ইউএসজি করছে, কিছু 2 ঘন্টা পরে সে গিয়ে আরেকটা নার্সিং হোমে করছে, 3 ঘন্টা পরে আরেক। রায়বাবু, এটা সত্যি কথা কিনা বলুন? এমনকি একদম হচ্ছে। তার মানে হাসপাতাল, নার্সিং হোম বা ছোট ছোট চিকিৎসা কেন্দ্ররা, দে আর নট কনসিডারিং যে এটাকে একটা ফুল প্রুফ দেখা হয়। যেমনি আমার স্ত্রী আজকে সকালে 2টো অপারেশন করলেন। বলে, আজকে আমি একটা অ্যানাস্থেশিয়া একটা অন্য জায়গায় নিউটিয়াতে, বলে আমি যিনি অ্যানাস্থেশিয়া করলেন ওকে আমি আইএলএসেও দেখেছি। তো আমি বললাম, উনি আইএলএসেও করছেন, এখানেও করছেন? মানে আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা হলো, যদি অ্যানাস্থেশিয়া ইজ এ প্যারামেডিক্যাল সার্ভিস, কারণ মেডিকেল অ্যানাস্থেশিয়া না দিলে তো অপারেশন করা যাবে না। তাহলে এই একটা লোক যিনি হয়তো ইঞ্জিনিয়ারিং, যিনি হয়তো মেডিকেল প্রফেশনে এসেছেন, কিন্তু অ্যানেস্থেশিয়া প্রফেশনে এখানেও করছেন, ওখানেও করছেন। অর্থাৎ আমার যেটা মনে হয়, না, এখানে ফাল্গুনী বাবু আমি আপনার সাথে ডিফার করব। আপনি বলে নিন, তারপরে আমি বলবো। আপনি বলে নিন। যখন আমি আমার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন করছি, আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি এই প্যারামেডিক্যাল কোর্সেস গুলোকে আপনি বাড়াতে চান, তাহলে ডাক্তারবাবু আপনারা হসপিটালে, নার্সিং হোমে, মেডিকেল সেন্টারে প্যারামেডিক্যাল পার্সনদের জন্য স্থায়ী চাকরি এবং তাদের সম্মান দিয়ে তাদের তাদের যে ইউটিলিটি আছে সেইভাবে জব ক্রিয়েশন করতে হবে। মানে না, এখানে আমি অধ্যাপক পুরকায়স্থকে একটুখানি থামাতে বাধ্য হচ্ছি যে আমাদের প্রাইভেট হসপিটাল বা কর্পোরেট হসপিটালগুলোতে যে সমস্ত স্টাফদের দেখি, নার্স বা অন্যান্য সহায়ক যারা মেডিকেল স্টাফ রয়েছেন, তারা তো ওখানেই চাকরি করেন। কিন্তু আমার মনে হয় আপনি যেটা বলতে চাইছেন, 2-1টা বিষয় ছোটখাটো নার্সিংহোমের ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না যে একজন পার্মানেন্ট এই বিষয়ের লোক রাখা, এই সমস্যা থাকতে পারে। কিন্তু আমি আপনার কাছে খুব স্পেসিফিক জানতে চাইছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্যারামেডিক্যালে পড়া যেতে পারে এমন কি কি সাবজেক্ট আছে, যদি একটু তাড়াতাড়ি বলেন, কারণ আমরা অন্য আলোচনায় যেতে হবে এটা নিয়ে। সব থেকে প্রথমে নার্সিং আমরা করতে পারি, নার্সিং প্যারামেডিক্যাল রয়েছে। আমাদের রেডিওলজি আমরা করতে পারি, চোখের জন্য অপথলমোলজি আমরা করতে পারি। এই যে জেনারেল নার্সিং আর মিড ওয়াইফাই, মানে যেটা মেয়েদের ডেলিভারির ব্যাপারটা এরা এটা আছে, এটাতে করতে পারি। দেখুন, মোটামুটি সব জায়গায় আমরা এখানে করতে পারি, মানে মেডিকেল সাইনে যেগুলো যেগুলো আছে, নাম্বার ইজ লেস। কিন্তু আপনি রেডিওলজির থেকে আরম্ভ করে সাইকোথেরাপি, যে কোনো জিনিস আপনি ধরতে পারেন, রেসপিরেটরি ডিজিজ হতে পারে, ডায়ালিসিস হতে পারে, নার্সিং হতে পারে। নর্মালি কি হয়, যখনই কোনো প্যারামেডিক্যাল সার্ভিসেসের কথা বলে, বেশিরভাগ লোক নার্সিংয়ের সাথে চিন্তা করে। কিন্তু আমার নিজের বক্তব্য হচ্ছে, প্যারামেডিক্যাল কোর্সে যেগুলো মেডিকেল ইনস্ট্রুমেন্ট এর সাথে যুক্ত, সেই রকম তাদের কোর্সের দিকে আমি খুব প্রবণতা বা খুব একটা দেখতে পাচ্ছি না। যেমন ধরুন, রেডিওগ্রাফি, এক্স রে মেশিন ইউজ করা, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই মেশিন ইউজ করা, সিটি স্ক্যান মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, এই সমস্ত জিনিস শেখার জন্যে সাধারণ মানুষের জন্য যেভাবে সাউথে বা এমনকি উড়িষ্যাতে কোর্সেসগুলো আছে, এখানে সেরকমভাবে কোর্স নাই। কেননা ওখানে কি হয়, কোর্সগুলো করার জন্যে 2021-এ একটা লিস্ট পাবলিশ হয়েছে। সেখানে তারা বলেছে যে
কতগুলো পরীক্ষা দেওয়া যেতে পারে। সেই পরীক্ষাগুলো আমাদের এখানে এখানকার ছেলেরাও দিতে পারে, কিন্তু তাদের পোস্টিংগুলো অন্যান্য জায়গায়। পরীক্ষাগুলো আমি আপনাকে বলতে পারি, যেমনি আমার কাছে লিস্ট রয়েছে। নিট পরীক্ষা রয়েছে, নিট ইউজি অ্যান্ড পিজি, এমএসটি, সিইটি, অকুপেশনাল ইংলিশ টেস্টও দিতে হবে। এই যে অর্থাৎ এই যে টেস্টগুলো করা হয়েছে, তাতে একটা পার্ট হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট, ওয়েদার দে ক্যান ডু দিস সর্ট অফ থিং, তারা এই নিট বা সিইটি কোর্সের সাথে করে। বাট ইন অ্যাডিশন টু দ্যাট তাদের এই অকুপেশনাল ইংলিশ টেস্ট এটাও করা হয়। তো এই টাইপের জিনিসের টেস্টের কথাগুলো পশ্চিমবাংলায় আমরা খুব একটা বেশি শুনি না। এই টেস্টগুলো সারা ভারতে যে কোনো জায়গায় দিতে পারে। যেমনি আমরা জয়েন্ট এন্ট্রেন্সের কথা সবাই শুনি, কিন্তু এরকম টাইপের পরীক্ষার কথাগুলো আমরা জানি না। এদের অ্যাডমিশনগুলো জুলাই আগস্টে হয় এবং রেজিস্ট্রেশনটা 1 বছর আগে, মানে জানুয়ারি মাসে করতে হয়। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোর্স। সুতরাং আমাদের কাছে এটা পুরো লিস্ট আছে। এই লিস্টগুলো পড়তে গেলে প্রায় 5-10 মিনিট লেগে যাবে এবং ইনস্টিটিউটের নাম। তো আমরা ইচ্ছে করলে যারা যারা চায় তাদেরকে, আমার কাছে এই প্রিন্টেড লিস্টগুলো আছে, প্রিন্টেড লিস্টগুলো নামগুলো পড়ে না পড়েই অমিতাভ একটু বলি, আমি ফাল্গুনীদাকে কেন বলছি, কারণ এই লিস্ট নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে আমরা ডিটেইল গুগল মিটে যাব। অশোক কি বলছিল একটু শুনে নেওয়া দরকার। তারপরে আমরা, কারণ আমরা এখানটায় সম্পূর্ণভাবে একটা, ফাল্গুনীদা, একটা ইতিবাচক ওদের কাছে আমরা মেসেজ দিচ্ছি যে প্যারামেডিক্যালটা করো, মানে অন্য রাজ্যে হয়েছে এ রাজ্যে করো। এ রাজ্যে সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা তখনই আছে যখন একটা মানুষের মধ্যে সেটার অধিকারের দাবিটা উঠবে। সেইটাও কিন্তু রিধির দিক থেকে মানসিক, যেহেতু আমি মন এবং সমাজকর্মীর জায়গা থেকে কথাটা বলছি, আমার কথাটা হচ্ছে, হ্যাঁ, তো আমি একটু অশোকের এই বক্তব্যটা একটু শুনি, মানে শুনলে পর সুবিধা হবে। অরিজিৎদা, উইথ ডিউ রেসপেক্ট টু ফাল্গুনী বাবু, দুটো পয়েন্টে আমি ওনার সাথে একটু দ্বিমত হলাম। এক নম্বর হচ্ছে যে উনি যেটা উদাহরণ দিলেন যে একজন অ্যানাস্থেটিস্ট আইএলএস এ কাজ করছেন, আবার অন্য নার্সিং হোমেও কাজ করছেন, উনি মানে দেখা যায় এটা খুব স্বাভাবিক। আমিও একজন ফ্রিল্যান্স প্র্যাকটিশনার, আমি সারাদিনে 4টে নার্সিং হোমে গিয়ে অপারেশন করতে পারি। আসল কথাটা হচ্ছে আমি তারপরে অপারেশন করার পরে পেশেন্টকে সার্ভিসটা দিচ্ছি কিনা, সেটা হচ্ছে আসল কথা। সেকেন্ড থিং, এই যে প্যারামেডিক্যাল কোর্স নিয়ে এই যে প্যারামেডিক্সদের সম্মানের যে জায়গাটা, খুব রিসেন্টলি আপনারা জানতে পারবেন যে আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ গাইনোকোলজিক্যাল যে অ্যাসোসিয়েশন রয়েছে, সাইড বাই সাইড যে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন রয়েছে, এদের ভাবনা চিন্তার একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এরা দেখছে যে শুধু ডাক্তারদের নিয়ে ওয়ার্কশপ করলে হবে না, ডাক্তারদের সাথে সাথে নার্সদের, স্টাফ নার্সদের দিয়ে ওয়ার্কশপ করতে হবে। এইরকম এখন অনেকগুলো ওয়ার্কশপ আসছে, ইন পাইপলাইন রয়েছে, এখানে একসাথে ডাক্তার এবং নার্সদের নিয়ে ওয়ার্কশপ করা হচ্ছে। এবং লাস্টে একটা পয়েন্ট বলি, নার্সিং ট্রেনিং এ এখন দেখা যাচ্ছে যে বিএসসির পরে একটা এমএসসি কোর্স হচ্ছে নার্সিং ট্রেনিং এ, এবং সেই এমএসসি কোর্সটা হচ্ছে সুপার স্পেশালিটি কোর্স। অর্থাৎ সেই নার্সটা, কেউ হয়তো অবস্ট্রেটিক নার্সিং, কেউ হয়তো পেডিয়াট্রিক নার্সিং, কেউ হয়তো সাইকিয়াট্রিক নার্সিং এ যাচ্ছে, মানে তাকে সে পেডিয়াট্রিক নার্সিং মানে সে আর অন্য কোনো ডিসিপ্লিনের পেশেন্ট দেখবে না। সুতরাং এই দুটো অ্যাসোসিয়েশন, ডাক্তার, নার্সিং, প্যারামেডিক্যাল, এরা আস্তে আস্তে মার্চ করতে শুরু করেছে, যাতে এই প্যারামেডিক্সদের আরো উৎসাহিত করা যায় এই ধরনের ওয়ার্কশপ। এই কোর্সগুলি পড়ার ক্ষেত্রে কি সুবিধাটা আছে? আমি আসবো এই জায়গাটাতে, আমি অধ্যাপক পুরকায়স্থর কাছে আসবো। কিন্তু আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি বহু আমাদের কাছে কমেন্টস আসে, অনেকে অনেক কিছু জানতে চান। তো আমরা যে ব্যবস্থাটা করেছি, আজ থেকে শুরু হলো, কেউ যদি আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসতে চান, তারা আমাদের সঙ্গে অনুষ্ঠানের একদিন আগে যোগাযোগ করবেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে যেমন রয়েছেন আমাদের সঙ্গে রথীন বাবু, রথীন অধিকারী, তিনি রয়েছেন, তার কিছু প্রশ্ন রয়েছে। নমস্কার রথীন বাবু। কারণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সম্পূর্ণভাবে আমরা ছাত্রছাত্রী, অভিভাবকদের কাছে এটা জানাতে চাই যে আজকের বিশ্ব একটা জায়গায় পৌঁছেছে যে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আজকে শুধু কেবলমাত্র ডাক্তারবাবুরা নন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করছে সেই কর্মীরা, তাদের ভীষণভাবে প্রয়োজন। আমাদের দেশে জনসংখ্যার তুলনায়, যেটা ডাক্তারবাবু বললেন,
যতটুকু আমাদের সরকারি বেসরকারি উদ্যোগ রয়েছে সেখানেও ভীষণভাবে প্রয়োজন, এবং ছাত্রছাত্রীদের কাছে একটা সম্ভাবনার জায়গা হচ্ছে প্যারামেডিক্যাল। আমি রতিনবাবুর কাছে যাব। রতিনবাবু, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ডাক্তারবাবুকে প্রশ্ন করতে পারেন, আপনি অধ্যাপক পুরকায়স্থকে প্রশ্ন করতে পারেন, বা অরিজিৎ বাবুকে প্রশ্ন করতে পারেন। নমস্কার। হ্যাঁ। আমরা আমি একজন পেশায় শিক্ষক। গ্রামের দিকে কাজ করতে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের বলেছি যে এই কোর্সটা কর, তুই চাকরির সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি কি সঠিক ডাটা বা সায়েন্টিফিক তথ্য আমাদের কাছে থাকে না। আমার পাশের বাড়ির ছেলেকে আমি বলে দিলাম এটা কর। এবার সঠিক পদ্ধতিতে গাইড করতে গেলে যে যে জিনিসগুলো থাকা দরকার, জানা দরকার, তার একটা সিস্টেমেটিক ওয়েতে জানাতে পারলে সেই বাচ্চাটাও মানে সেই শিক্ষার্থীও আগ্রহী হবে এবং তার প্রফেশনে যাওয়াটাও সঠিক হবে। কোনো প্রফেশনে যেতে গিয়ে যদি তার মানে সুবিধে অসুবিধে দুটোই তার জানা থাকে, মানে এই যে প্যারামেডিক্স এর কথা বলা হচ্ছে, সেখানে হয়তো আমরা বললাম বা ডক্টর রয় বললেন, আমাদের প্রফেসর বাবু বললেন যে প্যারামেডিক্স অনেক সুযোগ রয়েছে এবং তার মর্যাদাও আমাদের দেশে, আমাদের রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা ডক্টর বাবু বললেন যে 20 বছর আগে সেই গুরুত্বটা কম ছিল। কিন্তু সেক্ষেত্রে তার যে অসুবিধেগুলোও তো আমাদের জানানো দরকার। যেমন প্রফেসর বাবু বলছিলেন যে আমাদের প্যারামেডিক্সে যেতে গেলে যেটা আমাদের প্রথম দরকার, অ্যাটিটিউড। আমাদের সঠিক অ্যাটিটিউড থাকতে হবে যে সেই দিকে যাব, তার মানে লজ্জা ঘৃণা থাকবে। এই বিষয়গুলো যদি বিস্তারিত আর একটু বলেন যে আর কি কি গুণগুলো থাকলে ভালো হয়। যেমন কেউ যদি মৃতদেহ থেকে ভয় পায় সেটা, এবং কেউ যদি আরো অন্য কিছু ফোবিয়া টোবিয়া থাকে, বা এই অসুবিধের কথাগুলো যদি একটু বলেন, যে কষ্টগুলো আছে। যদি প্যারামেডিক্স স্যার একটু বলছি যে প্যারামেডিক্স করতে গেলে ডাক্তারের পাশে দাঁড়িয়ে থাকলে অপারেশন দেখা গেল 12 ঘন্টা চললো, মানে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তাকে তো সেই জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই বিষয়গুলো মানে সুবিধে অসুবিধে আমি বুঝতে পেরেছি, আমি রতিনবাবুর বিষয়টা আমি বুঝতে পেরেছি। তবে আসলে রতিনবাবু এটা বলতে চাননি যে এখানে এই পেশায় আসতে গেলে কি কি অসুবিধে থাকতে পারে সেটা উনি বলতে চাননি। উনি যেটা প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চেয়েছেন, আমাদের সংক্ষেপে সেটার উত্তরে আসতে হবে যে এই জাতীয় কাজ করতে গেলে, পেশাগতভাবে নিতে গেলে তাকে কি গুণের অধিকারী হতে হবে, নট দ্যাট যে তাকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে। একজন সবচাইতে ভালো ছাত্ররাই আমাদের ছাত্রছাত্রীরাই ডাক্তার হন, তো ন্যাচারালি সবচাইতে ভালো ছাত্রছাত্রীরা নিশ্চয়ই একটা অসুবিধার পেশায় যাবেন না, নিশ্চয়ই ভালো লাগার পেশায় যাবেন। তো যাদেরও স্বপ্ন যে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে থাকবেন, মানুষের পাশে থাকবেন, তাদের আর কি কি গুণ থাকা দরকার সেটা উনি জানতে চাইছেন। এমনি আমাদের কাছে আরো প্রশ্ন যে ক্লাস 10-এর পরেও অনেক কোর্স রয়েছে, সার্টিফিকেট কোর্স রয়েছে, ডিপ্লোমাও রয়েছে, এগুলো আমরা বিস্তারিত পরবর্তীকালেও আলোচনায় আসবো। আজকে একদম আলোচনা। আমি ডক্টর রয়ের কাছে জানতে চাইবো, একটু সংক্ষেপে যদি বলেন, যেটা রতিনবাবু জানতে চাইছেন যে কি কি মানে একটু সাহস, কি কি গুণ লাগবে, যদিও ছেলে মেয়েদের মধ্যে প্রচুর সাহস আমার মনে হয়, যদি বলেন ডাক্তারবাবু একটু। দেখুন, আমার মনে হয় যে কথাটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, অর্থাৎ এটা মেডিকেল কোর্সের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ফলে একটা ডাক্তারের যে স্যাক্রিফাইস, যে ডেডিকেশন, যে কমিটমেন্ট, সেই স্যাক্রিফাইস, ডেডিকেশন, কমিটমেন্ট কিন্তু একজন প্যারামেডিক্যাল স্টাফেরও থাকতে হবে। তাকে প্রথম দিন থেকেই ধরে নিতে হবে যে তার পরিবারকে, অনেক সময় পরিবারের কথা না ভেবে তাকে পেশেন্টের কথা, তাকে ওই তার যে কাজটা, সেই কাজের কথাটা তাকে ভাবতে হবে। তার কোনো ধরা বাঁধা কোনো চাকরি নয় যে সে 9টার সময় এলো বিকেল 5টার সময় চলে গেল, তা নয়। যেটা রতিনবাবু বললেন, এমন অনেক সময় হয়েছে যে সকালে 6 ঘন্টা সে অপারেশন করেছে, আবার মাঝরাত্রিরে তার কাছে ফোন গেল ডাক্তারবাবু যে তুমি চলে এসো, একটা এমার্জেন্সি অপারেশন আছে, সেটাও 5-6 ঘন্টা লাগবে। তখন কিন্তু সে না করতে পারবে না, কেননা সেই কোর্সটা সে ভালোবেসে নিয়েছে, কারণ এখানে পেশেন্টের লাইফ এন্ড ডেথের সাথে সম্পর্ক রয়েছে। সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমার পেশাটাকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে পারো তাহলে এই পেশায় সম্মান, খ্যাতি, যশ সবই আছে। এখনকার দিনে একজন প্যারামেডিক্যাল স্টাফেরও কিন্তু স্যালারি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আসার জন্য আমাকেও প্রচুর পড়াশোনা করতে হলো, কারণ আমার তো এটা সাবজেক্ট ছিল না, আমাকে দেখতে হলো। দেখতে গিয়ে দেখলাম যে ইন্টারনেটে প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে প্রচুর ইনফরমেশন, কতগুলো কোর্স আছে, কোন কোন ইনস্টিটিউটে কোর্স ফি কত,
আফটার কোর্স তাদের স্যালারি পে স্কেল কিরকম হতে পারে, প্রত্যেকটা ইনফরমেশন। সেই জন্য ফার্স্ট কথা হচ্ছে তাকে তার কাজটাকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন তাহলে এর থেকে মহৎ কাজ আর কিছু নেই। এটা সংক্ষেপে আমি একটু অধ্যাপক পুরকায়স্থর কাছে জানতে চাইবো, খুব সংক্ষেপে, কারণ আমাদের আরো প্রশ্ন রয়েছে। আমি একটা কথা বলি, স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট মানে একটা চাপ থাকে যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য কাজের মধ্যে থাকে, তখন একটা মানসিক চাপ হয়। এই চাপটা দুই রকম টাইপের হয়, একটা হচ্ছে চিকিৎসা করতে গিয়ে, আর একটা হচ্ছে পাবলিকের কাছ থেকে। সেখানে পাবলিক জায়গাতে যখন কাজ হয়, যদি কোনো একটা, মানে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আপনারা যদি নিউজ পেপার দেখেন মাঝে এটা তো মাঝে ব্যতিক্রম। না না না, অধ্যাপক পুরকায়স্থ, এটা ব্যতিক্রম। যে কোনো পেশারই এই জাতীয় হ্যাজার্ডস থাকে, সেটা তো একটা একজন ডাক্তারবাবুর ক্ষেত্রেও সমানভাবে থাকবে সেটা। আমি যেটা বলছি, আমি যদি দেখুন, আমি সত্যি কথা বলছি, গুণটা থাকা দরকার সেটা বলুন। স্ট্রেস কে সহ্য করার শক্তি, অর্থাৎ আমি যে স্ট্রেস হলে আমার মানসিক, কেউ যদি বলে আর পাচ্ছি না, মানসিক এত চাপ, এইরকম টাইপের স্ট্রেস যদি কোনো মানুষের থাকে, সেটা আমার মনে হয় সেবা করতে অসুবিধা হবে। এই যে ফাল্গুনিটা একটু এখানে আমি জিজ্ঞাসা করছি, স্ট্রেসটা কিন্তু সে কাটিয়ে নিতে পারে। একটা ক্লাস 10-এর ছেলে স্বাভাবিক কারণেই সে পেশাগত জায়গায় না আসার আগে এই স্ট্রেস শব্দটা সে কিন্তু বুঝবে না, কেন এতদিন পর্যন্ত বাড়ির বাবা মারা বলেছে বা করতে বলেছে। ডাক্তারবাবু একটা দারুণ কথা বলেছেন, কারণ আমি এরকম টাইপের কথা তো আমিও শুনেছি। যখন কোনো পেশেন্ট থাকে না, তখন ডাক্তারবাবু নিজের বাড়ির কথা ভাবেন না, উনি বাড়িতে ভাবেন না, খাওয়া দাওয়ার কথা কিছু ভাবেন না। এটা আমি অন্য ডাক্তারকেও দেখি। আমরা এই প্রসঙ্গে আসবো, আমরা এই প্রসঙ্গে আসবো। এই যে আপনি যেটা বললেন স্ট্রেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, রতিন বাবুর কাছে আসবো। এটা তো অবশ্যই সে পেশার সঙ্গে যুক্ত না হলে তো বুঝতে পারবে না কি জাতীয় স্ট্রেস আসে। তাহলে তো বলতে হবে পরীক্ষা দেওয়ার আগেও তাকে বাবা মা ছোটবেলা থেকেই দই চন্দন কপালে লাগিয়ে দিত, কিংবা ইষ্ট দেবতা। আমি একটু আসছি আপনার কাছে। তারও পরীক্ষারও একটা স্ট্রেস ছিল, পড়াশোনার একটা স্ট্রেস ছিল, ছাত্র জীবনের স্ট্রেসটা সে অতিক্রম করেছে। পেশাগত দিকে স্ট্রেস, সেটা অভিজ্ঞতার মধ্যে থেকে অর্জন করবে। আমি রতিন বাবুর কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি একটু জানবো। হ্যাঁ, সংক্ষেপে যদি বলেন। এবার ডাক্তারবাবুর কাছ থেকে এবং প্রফেসর স্যারদের কাছ থেকে আমি যেটুকু বুঝতে পারলাম এবং বাস্তবেও দেখেছি, যে আমাদের রাজ্যে আমাদের ছেলে মেয়েদের কাজের সুযোগ প্রচুর রয়েছে। কারণ ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে কাজ করে যাচ্ছে, এটা একটা সুযোগ। আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাছে একটা বিরাট সুযোগ। তারা যদি সঠিকভাবে ট্রেন্ড হতে পারে বা এই পেশায় আসতে পারে, তাদের কিন্তু রাজ্যের মধ্যেই কাজের সুযোগ রয়েছে। আমাদের যারা হসপিটাল, আমাদের যারা তারা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরই অগ্রাধিকার দেবেন, বা এটা আশা করা যায়। তো এর পাশাপাশি আমি একটা জানতে চাইছি, যে আমাদের যে ছেলে মেয়েগুলো কোর্স করবে, যে কোর্সগুলো নার্সিং, রেডিওলজি, অপথ্যালমোলজি, ডিএমএলটি, ফিজিওথেরাপি এবং নতুন নতুন আধুনিক মেশিন অপারেটিং যে কোর্সগুলো স্যার বললেন, সেগুলো করার আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সুযোগ আছে কিনা, আমাদের রাজ্যে, আমাদের দেশের থেকে কোর্স করে বিদেশে চাকরি বা কাজের কোনো সুযোগ আছে কিনা, আমাদের আন্তর্জাতিক নিয়ম আমরা ফলো করি কিনা। বলেন যদি বিদেশে আছে কি, এখানকার কোর্সগুলি মানে স্বীকৃত কিনা। হ্যাঁ, ওর যেটা প্রশ্ন, আন্তর্জাতিক স্বীকৃতি আছে কিনা। রতিন বাবু, ওই নেট ঘাঁটতে ঘাঁটতে যেগুলো পেলাম, যে আমাদের এখানে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে ভারতবর্ষে, সেগুলোর অধিকাংশই হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভড। ইউজিসি অ্যাপ্রুভ হওয়ার জন্য এই কোর্সগুলো কিন্তু ভারতের বাইরে অন্যান্য দেশেও কিন্তু সমান কদর পাবে। এই প্রসঙ্গে একটা বলি, বিদেশে এই প্যারামেডিক্যাল কোর্সের সাথে আর একটা কোর্স আছে, যেটা আমাদের দেশে খুব একটা মানে চলে না। সেটা হচ্ছে এভিয়েশন প্যারামেডিক্যাল কোর্স। অর্থাৎ ওদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় যদি একটা ডিজাস্টার হয়, সেই ডিজাস্টার থেকে রেস্কিউ টিম গিয়ে সেই অ্যাফেক্টেড লোকজনকে বাই এয়ার, সেটা হেলিকপ্টার হোক বা প্লেনে হোক, নিয়ে চলে আসে তাদের নিয়ারেস্ট যে হেলথ সেন্টার। এই
বাই এয়ার ট্রাভেল যখন করছে তখনও প্যারামেডিক্যাল স্টাফ দরকার ওই ডিউরিং এয়ার ট্রাভেল ওই পেশেন্ট গুলোকে ম্যানেজ করার জন্য। তার জন্য একটা সাবসেট অফ প্যারামেডিক্যাল কোর্স হয়েছে যাকে বলা হয় এভিয়েশন প্যারামেডিক্যাল। সুতরাং এর কোনো শেষ নেই এই প্যারামেডিক্যাল স্টাডি। তাই কেউ যদি সত্যিকারের ভালোবেসে পড়ে তার কিন্তু প্রচুর স্কোপ। ঠিক বিদেশ এটা রতিনবাবু, হ্যাঁ এটা আমি বুঝতে পারলাম। রতিনবাবুও তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে এগুলো ইউজিসি অ্যাপ্রুভ কোর্স, কাজে এটা বিদেশেও সমান গুরুত্ব রয়েছে। এবং ডাক্তারবাবু বললেন যে বিদেশে আরো নতুন নতুন কোর্স হচ্ছে, এবং আমরা প্রথমেই বলছি যে প্যারামেডিক্যাল সমুদ্রের মতন, কিন্তু সিন্ধু সেচে মুক্তটা আমাদের আনতেই হবে। রিডি সেই সংকল্পই গ্রহণ করেছে। এখান থেকে অরিজিৎ বাবুর কাছে যাব। অরিজিৎ বাবু, আপনারা যে কিভাবে ভাবছেন, কারণ আমরা পরবর্তী বিধির অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই আসব যে কি কি কোর্স আছে এবং সেগুলো আমরা আলাদা আসলে সরাসরি একটা কথা বলি, না আমার একটা জিনিস জানার আছে আপনার কাছে, একটা জিনিস জানার আছে যে প্যারামেডিক্যাল কোর্সের পাশাপাশি হেলথ কেয়ার ম্যানেজমেন্টের যে বিভিন্ন জায়গা রয়েছে এবং আরো একটা জায়গা রয়েছে, এটাও স্বাস্থ্য সংক্রান্ত, যে স্বাস্থ্য বীমা, এটাও তো একটা বড় বিষয় যেটা আজকের দিনে খুব প্রয়োজনীয় এবং সেটা নিয়েও কাজ করা যায়। এই বিষয়টা আমরা একবার শুনবো অধ্যাপক পুরকায়েস্তের কাছে। তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো আপনারা কিভাবে ভাবছেন প্যারামেডিক্যালটা নিয়ে, যদি আপনারা ছেলেমেয়েদের মধ্যে এগিয়ে যেতে চান। সোজা কথা হচ্ছে যে যখন মানে এতক্ষণে আলোচনার মধ্যে দিয়ে বোঝা গেল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অশোকবাবু যেভাবে তার রূপরেখাটা বললেন স্টাডি করে, যে এটার যে সম্ভাবনার যে যুক্তগুলি রয়েছে তার ইউজিসি গ্র্যান্টেড যখন, তাহলে এই কোর্সগুলি কোথায় কোথায় আছে রিধি তো তার প্ল্যাটফর্ম থেকে একটা খোঁজ দেবেই। এবং যে ইনস্টিটিউটগুলি রিধি চাইবে আমাদের কাছে, যে ছেলেমেয়েরা বেসিক যে কাউন্সিলিং যেখানে আসছে, যে সে কি পড়বে সে কি করবে, আমরা সরাসরি সেই ইনস্টিটিউটগুলির সঙ্গে যোগাযোগ যেমন রাখছি এবং রেখে সেই স্ট্রাকচারটা তাদের কাছে পৌঁছে দেবো। এ ব্যাপারে আমি ডক্টর রায় মানে অশোকের কাছে চাইবো, ফাল্গুনীর কাছেও চাইবো যে আপনাদের কাছে যা এ সম্পর্কে যা রেকর্ডস আছে, রিধি যদি তাদের সঙ্গে যুক্ত হয়ে সেইগুলি সার্চিং করতে পারে, তাহলে মনে করব যে আমাদের কাউন্সিলিং করার প্রকৃত যে জায়গাটা, ব্যবহারিক যে জায়গাটা, সেটা সঠিক হলো। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে যে এটা করার জন্য আমার মনে হয় যে এরপরে মানে গুগল বা এই ধরনের যে মিট, যেখানে একটু ক্লাসরুম ক্যারেক্টার হয়, যেখানে সেমিনার বা ওয়ার্কশপ গোছের করা যায়, সেখানে যদি যেভাবে অশোক বললেন যে ডাক্তার এবং নার্সিং স্টাফ, ডাক্তার এবং রেডিওলজিস্ট, ডাক্তার এবং অপথলমোলজিস্ট, এই যে ভাগগুলি আছে, তাদের মানে এক্সপার্ট এনে ছাত্রছাত্রীদের মুখোমুখি করা, যে ওইটা শিখতে গেলে কি কি পড়তে হয়, এটা যদি আমরা দ্রুত করতে পারি আলাদা করে, তাহলে সচেতনতা শুধু নয়, তাকে আমরা সামনে এগিয়ে দিতে পারবো। তো এই জায়গাগুলি আমাদের কাছে প্রস্তাবনা আগেও মানুষের চাহিদার থেকে ছিল, এখনো আছে, এবং এটা আমরা করব। অশোকবাবু এইখানে যদি বলে যে স্টুডেন্টরা জানতে চেয়েছিল, যে তাদের উপযোগী উত্তর কি আমরা দিতে পারলাম, যে জানতে চেয়েছিল যে আমরা মানে এইটা পড়বো কেন, প্যারামেডিক্যালটা পড়বো কেন, সেটার যে উত্তর আমাদের এই আলোচনা থেকে কি সেইটা এখনো পর্যন্ত স্যাটিসফাই করতে পেরেছি? একটু যদি অশোকবাবু বলে। হ্যাঁ অরিজিৎ দা, দেখুন আমার মনে হয় আমরা স্যাটিসফাই করতে পারলাম এই সেন্সে যে যদি কারোর ইচ্ছে থাকে যে সে হেলথ কেয়ার সিস্টেমের সাথে যুক্ত হবে, তার প্রফেশনটা হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে একটা প্রফেশন হোক এবং সে মানুষের সেবা করবে, তাহলে সবার পক্ষে তো আর নিট দিয়ে ডাক্তারি পড়া হয়তো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সে বিভিন্ন কারণে হতে পারে, সেক্ষেত্রে তার কাছে বেস্ট অল্টারনেটিভ কিন্তু এখন হয়ে গেছে এই প্যারামেডিক্যাল কোর্স। এবং এই প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়ে যে একজন ডাক্তারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আজকের কোভিড পরিস্থিতি কিন্তু দেখিয়ে দিয়েছে কোভিড ওয়ারিয়ার কিন্তু শুধু ডাক্তার নয়, কোভিড ওয়ারিয়ারের নার্সিং স্টাফ আছে, যে ল্যাব টেকনিশিয়ান 24 ঘন্টা ধরে অন্তত 500টা কোভিড আরটিপিসিআর করছে, সেও কোভিড ওয়ারিয়ার। যে সিটি স্ক্যানিং পরের পর পেশেন্টের লাং সিটি করছে, সেও কোভিড ওয়ারিয়ার। সুতরাং কোভিড ওয়ারিয়ার দেখিয়ে দিয়েছে যে তারা সবাই একই প্ল্যাটফর্মে আছে এবং সবাই সমানভাবে সম্মানিত। সুতরাং এর একটা স্কোপ আছে ডেফিনেটলি। হ্যাঁ, এক্ষেত্রে মানে ফাল্গুনীরা আমরা কি বলতে পারি, আপনি স্বাস্থ্য বীমাটা বলবেন? হ্যাঁ না, নিশ্চয়ই বলবে। তার আগে আমি রতিন বাবুর কাছে সংক্ষেপে আর কোনো প্রশ্ন আছে কিনা অরিজিৎ বাবু সেটা জেনে নি। যে রতিন বাবু, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তরগুলো তো মোটামুটি পাওয়া গিয়েছে। রতিন বাবু শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আপনি যে প্রশ্নগুলো করেছেন যে ছেলে মেয়েদের কিভাবে তৈরি হতে হবে বা প্যারামেডিক্যালের সম্ভাবনা, আমি ফাল্গুনী বাবুর কাছে একদম সরাসরি প্রশ্ন করব এবং খুব সংক্ষেপে জানতে চাইবো যে প্যারামেডিক্যাল অত্যন্ত সম্ভাবনাপূর্ণ একটা জায়গা যেটাতে ছাত্রছাত্রীরা যেতে পারে, তাই তো? আপনি কি মনে করেন খুব সংক্ষেপে? একদম। আমি শুধু বলছি, বর্তমান যে অবস্থা তাতে আমি মনে করি যদি জব মার্কেটের কথাও ধরা যায় তাহলে হেলথ সেক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে জব এমপ্লয়মেন্ট জেনারেশন সব থেকে বেশি হবে। তো আমার মনে হয় প্যারামেডিক্যাল এরিয়াতে ক্লাস 10 থেকে ক্লাস 12 থেকে এই যে স্টেজগুলো বলা হচ্ছে, এমনকি গ্র্যাজুয়েশন লেভেলে নানা স্টেজে নানা লেভেলে চাকরির সুযোগ অত্যন্ত বেশি, এডুকেশনের সুযোগও অনেক বেশি। এমনকি আমি এটাও জানাতে চাই যে কিছু কিছু, যেটা ডাক্তারবাবু স্বীকার করবেন, কিছু কিছু বড় বড় হসপিটালে তারা নিজেরা ছোট ছোট ট্রেনিং স্কুল তৈরি করেছে। যেমন আমি এই নিওটিয়া হসপিটালে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সে গাড়িতে ওদের নিওটিয়া দিয়ে তারপরে ট্রেনিং কলেজের নাম। তার মানে ওখানে যারা যারা নার্সিং স্টাফ রয়েছে তারা ওখানে ক্লাসও করছে, এসে ট্রেনিংও করছে। এরকম অনেক জায়গায় অনেকগুলো ইনস্টিটিউট আছে, এমনকি আইএলএসও আছে, অ্যাপোলোতেও আছে। ঠিক আছে, আমি 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 বুঝতে পারলাম অধ্যাপক প্রকাশের কথা বুঝতে পারলাম যে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখানে তাদের নাম অনেক আসতে পারে, আমরা সেটাই যাব না, কিন্তু এই আমরা নামের তালিকায় এই মুহূর্তে যাব না, কিন্তু তাদেরও নিজস্ব এরকম স্কুল তারা তৈরি করেছে তাদের নিজস্ব প্রয়োজনে। অরিজিৎ বাবুর মনে হচ্ছে মোবাইলটা একটু দূরে সরালে ভালো হবে, আপনার কোনো নয়েজ আসছে মনে হয় কোনো কারণে। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা আলোচনার একদম অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। আমরা আজকের আলোচনার মধ্যে থেকে যেটা উঠে আসলো মূলত যে প্যারামেডিক্যালের সম্ভাবনা কতটা, এবং আমাদের পশ্চিমবাংলায় পড়ার সুযোগ রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে। আমি রতিনবাবু কিছু বলতে চাইছেন, সংক্ষেপে বলুন। আমি ডক্টরবাবু এবং প্রফেসর কাছে আরেকটু জানতে চাইছি যে আমরা বর্তমান কোভিড পরিস্থিতি সবাই জানি মেডিকেল রিলেটেড প্রফেশনটা গুরুত্ব, কিন্তু এই কোভিড পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার পরে যখন নর্মালসি আসবে বা আমাদের কোভিড চলে যাবে, তখনও কি সমান প্রাসঙ্গিক থাকবে বা বাড়বে কিনা, গুরুত্ব বাড়বে কিনা, এই পেশাটাও প্যারামেডিক্যালের গুরুত্ব বাড়বে কিনা? একদমই থাকবে। আমার মনে হয় যে কোভিড আমাদের একটা শিক্ষা দিয়েছে যে শরীরকে রাখতে গেলে আমাদের নিয়ম পালন করতে হবে, এই যে হাত পরিষ্কার করা ইত্যাদি। এবার মানুষ স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা মানুষের জনজীবনের একটা অঙ্গ হয়ে গেছে। মানুষের যখন অ্যাওয়ারনেস হবে যে হেলথ ইজ ওয়েলথ, জীবন, কোটি কোটি মানুষ, কোটি কোটি টাকার অধিকারীর লোকও আজকে কোভিডকে ভয় পাচ্ছে, এমন রোগটাকে ভয় পাচ্ছে একই রকম ভাবে। প্রত্যেকেই মনে করছে যে আমি একজন সুস্থ জীবন যাপন করব। এই যে অ্যাওয়ারনেসটা গ্রো করছে, আমার মনে হয় হেলথ অ্যাওয়ারনেস থেকেই এই যে পরিষেবাগুলোর রিকোয়ারমেন্ট বাড়বে এবং এটা বাড়তেই থাকবে, এটা কমবে না, বাড়তেই থাকবে অবশ্যই। আমরা এখান থেকে পরিষ্কার উত্তর পেয়ে গেলাম যে প্যারামেডিক্যাল আসবো। বাবু আপনার কাছে, আপনার মোবাইলটা মনে হয় আরেকটু দূরে সরালে ভালো হবে, আপনার শুধু মাথাটা আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক হচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে আমরা এই উত্তরটা পেলাম যে প্যারামেডিক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে, যেটা ডাক্তারবাবু এর আগেও বলেছিলেন, এবং কোভিড আজকে এই সিচুয়েশনে কোনো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু এমনিতেই আমাদের এই বিপুল জনসংখ্যার দেশ, চিকিৎসা সবাইকে দিতে গেলে যেমন অনেক অনেক ডাক্তারবাবুদের লাগবে, তেমনি অনেক অনেক প্যারামেডিক্যাল স্টাফদেরও লাগবে যারা চিকিৎসা সহায়িকার কাজ করবে। এটা আমরা বুঝতে পারলাম। আমরা একদম শেষ জায়গায়
হ্যাঁ, হ্যাঁ। আমরা অশোকবাবুর কাছে শেষ জায়গাটায় যাব একবারের জন্য জানবার, যে পশ্চিম বাংলায় যে ইনস্টিটিউট গুলো রয়েছে, এটা যদিও দীর্ঘ তালিকা হবে, আমাদের পরবর্তী জায়গাগুলোতে আসবে। আমরা মূলত নার্সিং বা রেডিওলজি, যেগুলো আমাদের খুব কমন কতগুলো বিষয় আমরা সেগুলো জানি, তো এর মধ্যে সবকটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি সংক্ষেপে, যদিও সময় একদম কম, ছেলে মেয়েদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে এইটুকু বলেন, এই বার্তাটুকু দেন, যে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল হয়নি, হায়ার সেকেন্ডারি দেওয়ার কথা ছিল হয়নি, মানসিকভাবে হয়তো কিছুটা খারাপ জায়গায় রয়েছে, যে নিজেকে প্রমাণ করতে পারলাম না, তাদের উদ্দেশ্যে যদি প্যারামেডিক্যালের মতন এত বড় একটা চ্যাপ্টার রয়েছে, সেটা নিয়ে কাজ করাটা কতটা তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে, তাদের মনের অবসাদ কাটাতে পারে, যদি শেষ মুহূর্তে একটু এই জায়গাটা বলেন। দেখুন, শেষ পারলে আমি একটা কথাতেই বলবো, যে যারা এখনকার দিনে বর্তমান যারা স্টুডেন্ট ক্লাস 10 বা ক্লাস 12 পরীক্ষা দিতে পারলো না যে কোনো কারণে কোভিড এর জন্য, তাদেরকে একটাই কথা বলবো, যদি মানুষের কাজে লাগতে চাও, যদি সমাজের কাজে লাগতে চাও, যদি দেশের কাজে লাগতে চাও, তাহলে প্যারামেডিক্যাল কোর্স কিন্তু হচ্ছে একটা দারুণ সুযোগ, এইটাকে গ্রহণ করার চেষ্টা। একদম। আমরা আজকের অনুষ্ঠান, হ্যাঁ কিছু বলবেন? না না না, কিছু না, অশোক বলেছেন। এবং আমার মনে হয় যে ডাক্তাররা, মানে ডাক্তারবাবুরা যদি রিধির যে স্টাইলে কাজটা করতে চাইছেন, যে কর্মপদ্ধতির মধ্যে দিয়ে, সেখানে যদি সহায়ক হন, তাহলে আমরা কিন্তু আরো এই ধরনের সেমিনার অর্গানাইজ করতে পারি, যেখানে আবারও বললাম যে বিভিন্ন যে পেশার ভাগগুলি রয়েছে, যেমন আমরা তো স্বাস্থ্য বীমা নিয়ে কথাই বলতে পারলাম না। আমরা স্বাস্থ্য বীমাটা একটা জরুরি, যেখান থেকে প্রচুর আয়ের সুযোগ রয়েছে। তো এই যে জায়গাটা হেলথ কেয়ারের মধ্যে সেটা পড়ে। তো আমরা ভবিষ্যতে যদি এই ধরনের সেমিনার অর্গানাইজ করি, এবং গুগল মিট যখন ভার্চুয়ালি চলছে আমরা চালাবো, আমাদের ক্লিনিকটাও চলছে, সেই ক্লিনিকেও কিন্তু ডাক্তাররা আসছেন, সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টরা আসছেন, তারা দেখছেন। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের ওয়ার্কশপ করি, সেক্ষেত্রে অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টাফ ফাল্গুনীদাকে বা অশোকবাবুকে আমরা পাবো কিনা, এটা আমার ভীষণ জানার ইচ্ছে। আমার তরফ থেকে আমি বলতে পারি যে এই ধরনের অনুষ্ঠানগুলো খুবই প্রয়োজনীয়তা আছে, এবং পরবর্তীকালে যদি আমাকে সুযোগ দেন, আমি নিশ্চয়ই আসবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক পুরকায়স্থ, আপনি থাকবেন? আমি তো নিশ্চয়ই থাকবো। আমি বিশেষ করে মনে করি স্বাস্থ্য বীমা যেমন ইম্পর্টেন্ট, আমি আরেকটা জিনিস বললাম, যে there are 2 more pillars, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ফার্মাসি ম্যানেজমেন্ট, এই যে ইনভেন্টরি কন্ট্রোল এক্সেট্রা, যেগুলো যে কোনো অর্গানাইজেশনে রাখে। যখন আজকে আমরা যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা দিতে পেপারে দেখেছি নানা রকম প্রতিবন্ধকতা থাকে, সেখানে দেখেছি যে র মেটেরিয়াল সাপ্লাই, মানে অক্সিজেন পেলাম না, ওষুধ পেলাম না, এইসব জিনিসের জন্য একটা ম্যানেজমেন্ট আছে। এটাও একটা, এটার জন্য IISWBM এ আমি ওখানকার অধ্যাপনা করেছি বহুদিন। তো আমার দাদা ওখানে ডিন ছিলেন, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স ওখানে শুরু হয়। তো এইসব জিনিসগুলো পড়ানো হতো, এবং আমি মনে করি যে এইগুলো যদি ঠিকমতো করে করা যায়, তাহলে ডাক্তারবাবুরা তাদের ডাক্তারি পরিষেবা দিতে তাদের কোনো অসুবিধা হবে না। তারা যখন বলবেন একে অক্সিজেন সাপ্লাই করো, তখন যারা কাজ করছে অক্সিজেন দিয়ে, তারা বলতে পারবে না যে স্যার আমার অক্সিজেন স্টক নাই, দেয়নি, বা এই ওষুধটা পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করবার আগে একটা কথাই বলবো, ডক্টর রাওয়ের মতন প্রতিষ্ঠিত মানুষ এবং অধ্যাপক পুরকায়স্থের মতন মানুষ, এরা অরিজিৎ বাবুর কথায় সাইদিনের যে রিদির এই ধরনের যে স্বপ্নের সরণি বয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পথ হাঁটা, ওনারাও পথ হাঁটবেন। কাজেই যারা আজকের এই অনুষ্ঠান শুনলে, যে অভিভাবকেরা শুনলেন, আপনাদের কাছে রিদির পক্ষ থেকে এর সঞ্চালক হিসেবে আমি বলতে পারি যে রিদি যে শপথ গ্রহণ করেছে, তার পথে রিদি কিন্তু এগিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে। আপনারা যোগাযোগ রাখুন রিদির সঙ্গে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমাদের ফোন করুন যখন মনে হবে, কারণ যখন ঘুম ভাঙে তখনই সকাল। কাজেই কোনো কিছু হারিয়ে যায়নি, কোনো কিছু ফুরিয়ে যায়নি। ছেলেমেয়েরা, তোমরা হতাশ হয়েও না, তোমাদের সামনে একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে। আজকে সবাইকে আবার
রিদির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যারা অনুষ্ঠান শুনলেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। খুব শিগগিরই দেখা হবে আমি আমাদের পরের অনুষ্ঠানে। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করে নিচ্ছি অমিতাভ বাবু, যে এইটা মানে এই যে অনুষ্ঠান, এটা তো ইউটিউবের মারফত মানে যদি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে চায়, সেইটা একটু আজকে রাত থেকে ইউটিউবে এই অনুষ্ঠানের পরে পরেই ইউটিউবেও দেখতে পাবে, এবং থাকবে এই অনুষ্ঠানটা আমাদের ফেসবুক পেজেও যেমন থাকবে, ইউটিউবেও থাকবে। রিদি থেকে তারা দেখতে পাবে, কারণ এই মূল্যবান আলোচনাগুলোর একটা আর্কাইভাল ভ্যালু আছে, তারা পরবর্তী সময়ে শুনতে পাবে। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিদির পক্ষ থেকে আবারও সবাইকে জানাই ভীষণ ভীষণ রকম শুভেচ্ছা। শুভরাত্রি। আজ এই পর্যন্ত। নমস্কার।